প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ভিডিও ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ দুটি বিষয়, একটি হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অপরটি হলো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। এই দুটি বিষয়ের প্রথমে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করব। ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ উত্তর অক্ষাংশের 20 ডিগ্রি 34 ফুট থেকে 26 ডিগ্রি 38 ফুট পর্যন্ত বিস্তৃত এবং পূর্ব দ্রাঘিমায় 88.88 ডিগ্রি 01 ফিট থেকে 92 ডিগ্রি 41 ফিট পর্যন্ত বিস্তৃত। উত্তরাক্ষাংশে এত থেকে এত পর্যন্ত বিস্তৃত এবং পূর্ব দ্রাঘিমায় এত থেকে এত পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রান্ত করেছে। বাংলাদেশের দক্ষিণে সীমানা ঘিসে বঙ্গোপসাগর অবস্থিত। এই জন্য বাংলাদেশের অবস্থান প্রান্তীয়। বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। পূর্বে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো বাংলাদেশের মোটামুটি অবস্থান। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো বাংলাদেশের মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। এই আয়তনের যে রাষ্ট্রীয় সীমানা রয়েছে, এই সীমানার পরিমাণ হলো 5,138 কিলোমিটার। 5,138 কিলোমিটার। এই 5,138 কিলোমিটার মধ্যে ভারতের সীমানা রয়েছে ভারতের 4,144 কিলোমিটার। মিয়ানমার 283 কিলোমিটার। আর সমুদ্র সীমানা 711 কিলোমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমাদের সমুদ্রের অর্থনৈতিক সীমানা রয়েছে 200 নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সীমানা রয়েছে 12 নটিক্যাল মাইল। এছাড়া বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটারের ভিতরে 22,584 বর্গ কিলোমিটার রয়েছে বনাঞ্চল। আর 9,380 কিলোমিটার রয়েছে নদী এলাকা। তাহলে দেখা যাচ্ছে যে এই হলো বাংলাদেশের মোটামুটি অবস্থান। তো একটি দেশের অবস্থানের উপর ভিত্তি করে তার অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। তো বাংলাদেশের এই অবস্থানের আমাদের অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা বাংলাদেশের আজকের আমাদের আলোচনার যে দ্বিতীয় অংশ, বাংলাদেশের ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ,
প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ। মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিকভাবে বসবাসের জন্য পরিবেশের প্রয়োজন। এই পরিবেশ মানুষের মানসিক এবং দৈহিক বৃদ্ধির যেমন সহায়তা করে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব বিস্তার করে থাকে। তো এই প্রাকৃতিক পরিবেশ আসলে প্রকৃতি প্রদত্ত উপাদান দিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় সেটাকেই বলা হয় প্রাকৃতিক পরিবেশ। মানুষ্য সৃষ্টি কোনো উপাদান নয়, বা মানুষের সৃষ্টি উপাদানকে বাদ দিয়ে প্রকৃতি প্রদত্ত উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় সেটাই হলো প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে দাশগুপ্ত বলেন, অর্থাৎ প্রফেসর দাশগুপ্ত বলেন, প্রাকৃতিক একটি দেশের প্রাকৃতিক পরিবেশের পরিধিভুক্ত হলো এর সীমানা, উপকূলীয় এলাকা, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কেমন। তো প্রাকৃতিক পরিবেশে সাধারণত দুই ধরনের উপাদান থাকে, একটি হলো জড় উপাদান, আরেকটি হলো জীব উপাদান। তো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে উভয় ধরনের উপাদান বিদ্যমান। এই উপাদানগুলোর সমন্বয়ে যে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা আমরা খুব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে যেটা সেটা হলো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি। দুই, নদ নদী। তিন, জলবায়ু। চার, খনিজ সম্পদ। খনিজ সম্পদ। চার, প্রাণীজ সম্পদ। ছয়, বনভূমি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো, এর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো ভূপ্রকৃতি। আসলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের ভূপ্রকৃতি যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে পূর্ব এবং উত্তর অঞ্চলের কিছু পাহাড়ি এলাকা ছাড়া প্রায় সবটাই সমতল ভূমি। পূর্ব অঞ্চলের বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের টারসাইরি যুগের যে পাহাড়গুলো রয়েছে এই নিয়ে এই অঞ্চলের এই পাহাড়ি অঞ্চল গঠিত। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয় বিধায় এখানে চা চাষ করা সম্ভব হয়। এছাড়াও এই অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া গিয়েছে, যেমন প্রাকৃতিক গ্যাস, তারপরে কঠিন শিলা, এরকম কিছু প্রাকৃতিক সম্পদ এখানে পাওয়া গিয়েছে। অপরপক্ষে বরেন্দ্রভূমি, ভাওয়েল,
মধুপুর এবং লালমাই পাহাড় নিয়ে প্লেস্টাইসিন যুগের চত্বরভূমি বা সমতল ভূমি। এই সমতল ভূমি প্রায় 25,000 বছর পূর্বে সৃষ্টি বলে মনে করা হয়। এই সমতল ভূমির মাটি ধূসর এবং লাল বর্ণের। এই সমতল ভূমিতে সাধারণত ভুট্টা, আনারস, তরমুজ এগুলো বিভিন্ন ধরনের ফল উৎপাদন করা হয়। অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতির রাজশাহী যুগের পাহাড়ি অঞ্চল এবং প্লাস্টাইসিন যুগের সমতল অঞ্চল বাদ দিলে যে সমতল ভূমি রয়েছে এই অঞ্চল বিভিন্ন ধরনের কৃষি কাজের জন্য উপযোগী। বিভিন্ন ধরনের শস্য, ধান, ভুট্টা, গম, রবি শস্য ইত্যাদি ফসল চাষাবাদের জন্য এই ভূপ্রকৃতিটা উপযোগী। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব নদ নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে প্রায় 230টি নদী জালের মতো ছড়ায় রয়েছে। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী প্রধান নদী। এছাড়া রয়েছে আড়িয়াল খাঁ, ধরলা, ইশাখা, এগুলো উপনদী। এছাড়াও আর অনেক বহু নদী রয়েছে যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে অনুকূল প্রভাব ফেলে। অর্থাৎ নদী মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করে থাকে। মানুষের কৃষি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে নদী খুব সহায়ক এবং অনুকূল প্রভাব বিস্তার করে থাকে। তো বাংলাদেশের মোট আয়তনের 9,380 বর্গ কিলোমিটার নদী জুড়িয়ে রয়েছে। নদীর আয়তন রয়েছে। এই আয়তনের নদী আমাদের অর্থনৈতিক উন্নয়নে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তদুপরি বাংলাদেশের নদীতে যে মৎস্য সম্পদ রয়েছে সেগুলো আমাদের জন্য খুবই সহায়ক উন্নয়ন কর্মকাণ্ডে। এবং বাংলাদেশের নদীতে প্রাপ্ত ইলিশ মাছ বিশ্বের বিখ্যাত। এই মৎস্য সম্পদ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব জলবায়ু। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সে দেশের জলবায়ু খুব সহায়ক ভূমিকা পালন করে থাকে। কারণ জলবায়ু যদি অনুকূলে হয় তাহলে কৃষিকাজ ভালো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত। জলবায়ু সাধারণত কোনো অঞ্চলের দৈনিক গড় ফলকে, আবহাওয়ার গড় ফলকে জলবায়ু বলা হয়। অর্থাৎ 30 থেকে 40 বছরের দৈনিক আবহাওয়ার গড় ফলকে জলবায়ু বলা হয়। বাংলাদেশে এই দিক থেকে নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ। এখানকার গড় তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 26.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর বাংলাদেশে জলবায়ু অন্যতম বৈশিষ্ট্য হলো মৌসুমী জলবায়ু। এই মৌসুমী জলবায়ুর প্রভাবে বাংলাদেশে যদি নিয়মিত বৃষ্টিপাত হয় বা সময় মতো বৃষ্টিপাত হয় তাহলে বাংলাদেশে কৃষির উৎপাদন বৃদ্ধি পায়। আর যদি মৌসুমী জলবায়ুর প্রভাবে নিয়মিত বৃষ্টি না হয় তাহলে কৃষির উৎপাদন বিঘ্নিত হয়। এই জন্য বলা হয়ে থাকে বাংলাদেশের কৃষি মৌসুমী জলবায়ুর জুয়া খেলা। অর্থাৎ একটি দেশের জলবায়ু দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্নভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তারপরে খনিজ সম্পদ। আসলে খনি থেকে যেটা উত্তোলিত হয় সেটাকে বলা হয় খনিজ। তো বাংলাদেশ 1952 সালে খনিজ উত্তোলনের মধ্য দিয়ে খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে প্রবেশ করে। বাংলাদেশে উল্লেখযোগ্য তেমন খনিজ সম্পদ পাওয়া যায় নাই, তবে খনিজ সম্পদ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত খনিজ সম্পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, চুনাপাথর ইত্যাদি। এছাড়াও
সমুদ্র অঞ্চলে যে বালি পাওয়া যায় এর মধ্যে ইলমেনাইট, ম্যাগনেটাইট, মোনাজাইট এগুলো খুব দামি এবং মূল্যবান সম্পদ বলে অর্থনীতিতে প্রতীয়মান হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, খনিজ সম্পদ উন্নয়নের জন্য যদি পেট্রো বাংলা এবং বাপেক্স যদি সংশোধিত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, তাহলে দেশের খনিজ সম্পদের ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে সেগুলো আহরিত হবে এবং এগুলোর যদি পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে অর্থনীতির ক্ষেত্রে সেটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এরপরে প্রাণীজ সম্পদ। অর্থনীতিতে প্রাণীজ সম্পদের গুরুত্ব অনস্বীকার্য। প্রাণীজ সম্পদ বলতে বাংলাদেশে সাধারণত মৎস্য সম্পদ এবং পশু সম্পদকে বোঝানো হয়েছে। বাংলাদেশে যে অসংখ্য নদ নদী রয়েছে, এছাড়াও খাল, বিল, হাওর, জলাশয় রয়েছে, সেখানে প্রচুর মৎস্য পাওয়া যায়। এই জলাশয় ছাড়াও বাংলাদেশে কিছু সামুদ্রিক এলাকা রয়েছে, সেখান থেকেও প্রচুর সামুদ্রিক মৎস্য আহরণ করা সম্ভব। আর অপরপক্ষে পশু সম্পদ বলতে যেটা বোঝায় সেগুলো হলো গরু, মহিষ, ছাগল, রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন সরীসৃপ, পাখি, এগুলোই হলো আমাদের পশু সম্পদ। বিশেষ করে মৎস্য সম্পদ উন্নয়নের মাধ্যমে এবং পশু সম্পদের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অর্থাৎ মোটাতাজাকরণ প্রক্রিয়াকরণের মাধ্যমে বাংলাদেশে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মৎস্য এবং পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব বনভূমি। বনভূমি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। দেশের আয়তনের তুলনায় যদি পরিমিত মাত্রায় বনভূমি থাকে তাহলে দেশের প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। যেমন একটি দেশের মোট আয়তনের শতকরা 25% বনভূমি থাকা প্রয়োজন, সেখানে বাংলাদেশে রয়েছে 17.08%। তারপরেও এই বনভূমি বিভিন্নভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বনভূমিকে সাধারণত কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। যেমন 1, ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের অরণ্য। এটা ময়মনসিংহ, ঢাকা, দিনাজপুর এবং রংপুর অঞ্চলে এই বন অঞ্চল অবস্থিত। 2, ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য। এটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলায় অবস্থিত। এরপরে রয়েছে পত্রপতনশীল বৃক্ষের অরণ্য, এটাও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলায় অবস্থিত। এরপরে রয়েছে সুন্দরবন বা উইডাল বনভূমি। তো সুন্দরবন রয়েছে খুলনা, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রামের কিছু উপকূলীয় এলাকায়। এই সুন্দরবন থেকে বিভিন্ন শিল্পের কাঁচামাল, গৃহের আসবাবপত্রের প্রয়োজনীয় উপকরণ এবং এখান থেকে বিভিন্ন ধরনের পশু আহরণ, মধু আহরণ, এগুলোর মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। অর্থাৎ পর্যাপ্ত বনভূমি যেমন প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করে, তেমনই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে থাকে। সর্বশেষে যেটা হলো সেটা হলো মৃত্তিকা। 7 নম্বরে মৃত্তিকা। মৃত্তিকা ছাড়া প্রাকৃতিক পরিবেশে কোনো উপাদানই তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না। এই জন্য মৃত্তিকা প্রাকৃতিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। মৃত্তিকা কঠিন শিলার সঙ্গে, কঠিন শিলা থেকে ধ্বংসপ্রাপ্ত অংশ জৈবের সঙ্গে মিশে মৃত্তিকা গঠিত হয়। মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রায় 500 রকমের মৃত্তিকা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মৃত্তিকা হলো পলল মৃত্তিকা, অর্থাৎ বিভিন্ন নদীবাহিত উপকূলে পলি মাটি দ্বারা গঠিত
এই পলল মৃত্তিকা। এই পলল মৃত্তিকা কৃষিকাজের জন্য বিশেষভাবে উপযোগী, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের যে কৃষির উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজন, সেই ক্ষেত্রে এই পলল মৃত্তিকা খুব গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে থাকে। এবং এই পলল মৃত্তিকায় বিভিন্ন ধরনের শস্য, শাকসবজি, ফলমূল উৎপাদিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। তবে এই প্রাকৃতিক পরিবেশ যদি অনুকূলে থাকে, তাহলে সে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করা সহজ হয়, এবং যদি প্রতিকূলে থাকে তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে যতই প্রতিকূলতা থাক না কেন, প্রতিকূলতা যদি নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রাকৃতিক পরিবেশকে আমরা যদি বা প্রাকৃতিক অবস্থানকে আমরা যদি কাজে লাগাতে পারি অর্থনৈতিক কর্মকাণ্ডে, তাহলে ভিশন 21 অথবা ভিশন 41 এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ে এবং মধ্যম আয় থেকে উন্নত দেশের স্তরে পৌঁছে যাওয়া সম্ভব হবে। আর সেটা হবে আমাদের জন্য একটি অবস্মরণীয় বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে শেষ করছি। তার আগে তোমরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। যদি যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবা এবং অন্যকে মাস্ক পরিধান করতে অনুরোধ করবা। সবাইকে ধন্যবাদ।